ভারতীয় গণতন্ত্রের জয় হলো। ছাত্রছাত্রীরা লাগাতার যে আন্দোলন চালিয়ে যাচ্ছিল সেই আন্দোলনের কাছে নতি স্বীকার করে কিন্তু নরেন্দ্র মোদী সরকার শিক্ষা দপ্তরের মন্ত্রী ধর্মেন্দ্র প্রসাদ সিং এর ইস্তফা মানে তিনি পদত্যাগ করতে বাধ্য হলেন বলা যায়। এটা অনেক আগে করার উচিত ছিল। যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো এর আগে নরেন্দ্র মোদী সরকার কি এই ধরনের চাপের কাছে নতি স্বীকার করেছিলেন? এর আগে কি নরেন্দ্র মোদী সরকার আন্দোলনের কাছে কোনো গণ আন্দোলনের কাছে নতি স্বীকার করেছিলেন? উত্তর হ্যাঁ। কৃষি বিলের সময় কৃষকরা যখন আন্দোলন করেছিলেন সেই কৃষক আন্দোলনে নরেন্দ্র মোদী সরকার দীর্ঘ 1 বছর পরে কার্যত নির্বাচনের আগে তিনি মেনে নিয়েছিলেন এবং কৃষি বিল প্রত্যাহার করেছিলেন। কৃষকদের লাগাতার 1 বছরের আন্দোলনের পর চাপে কৃষি বিল প্রত্যাহার করতে বাধ্য হয়েছিলেন নরেন্দ্র মোদী সরকার। নরেন্দ্র মোদী সরকার সুরেশ প্রভু 2017 সালের আগস্ট মাসে সেই একের পর এক রেল দুর্ঘটনায় রেলমন্ত্রী সুরেশ প্রভুর তিনি পদত্যাগ করেছিলেন। যদিও সেই পদত্যাগ নরেন্দ্র মোদী ইমিডিয়েটলি না নিয়ে টেকনিক্যালি তিনি যেটা করেছিলেন, পরবর্তী অল্প সময়ের মধ্যে যখন মন্ত্রিসভার রিশাফেল হয়, মন্ত্রিসভা পুনর্গঠন হয়, তখন তিনি সুরেশ প্রভুকে রেলমন্ত্রী দপ্তর থেকে সরিয়েছিলেন। ফলে নরেন্দ্র মোদী কিন্তু এর আগেও গণ আন্দোলনের চাপে কিন্তু তার অবস্থান বদল করতে বাধ্য হয়েছিলেন। যে ধর্মেন্দ্র প্রধান শিক্ষামন্ত্রী তার পদত্যাগ কিছুতেই রাজি হচ্ছিলেন না। শেষ পর্যন্ত 3টে মূল কারণে ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করতে আজকে বাধ্য হলেন। একটা হলো আন্দোলনের ব্যাপকতা, সারা দেশে এবং বিদেশেও এই আন্দোলন ছড়িয়ে পড়েছিল। আন্দোলনের ব্যাপকতা এতটাই ছিল যে নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম থেকে শুরু করে অরুণাচল প্রদেশ, ওদিকে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ পর্যন্ত, লাদাখ পর্যন্ত, অর্থাৎ ভারতবর্ষের পেরিফেরি অঞ্চলগুলোতে পর্যন্ত আন্দোলন ছড়িয়ে পড়েছিল। এটা ট্রু সেন্স সর্বভারতীয় একটা আন্দোলন ছিল। এখানে অ্যান্টি ন্যাশনাল বলেও, জাতীয়তা বিরোধী বলেও কিন্তু বিজেপি এই আন্দোলনকে ঠেকাতে পারেনি, আটকাতে পারেনি। বিজেপির হয়ে যারা ন্যারেটিভ করছিলেন, যে অধ্যাপকরা, যে সাংবাদিকরা, যে সমস্ত মানুষরা, যে এই আন্দোলন হলো জাতীয়তা বিরোধী আন্দোলন, সেই ভাবনাকে উড়িয়ে দিয়েও কিন্তু শেষ পর্যন্ত ছাত্রছাত্রীরা এসেছেন, সাধারণ মানুষ ব্যাপক অংশগ্রহণ করেছিলেন। গণ আন্দোলন দরকার। একটা গণতান্ত্রিক দেশে গণ আন্দোলনই একমাত্র গণতন্ত্রকে বাঁচিয়ে রাখতে পারে, আরেকবার প্রমাণিত হলো। দ্বিতীয় যে কারণ সেটা হলো বাদল অধিবেশন চলছে, গুরুত্বপূর্ণ বিল আসার কথা, অথচ বিরোধীরা পরিষ্কার জানিয়ে দিচ্ছেন সংসদ তখনই সচল হবে যখন ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করবেন। বিরোধীরা একজোট হয়ে, রাহুল গান্ধীর নেতৃত্বে একজোট হয়ে তারা কিন্তু পরিষ্কার অবস্থান নিয়েছিলেন যে বাদল অধিবেশন তখনই চালু হতে পারে যদি শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেন। ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ না করলে পার্লামেন্টে তারা আলোচনায় বসতে রাজি নয়। এই বার্তাটা দিনের পর দিন যখন চলছিল এবং গত কয়েকদিন আপনারা দেখেছেন পার্লামেন্টে কোনো কাজ হয়নি,
পার্লামেন্টের একের পর এক বিল পাস হওয়ার কথা, একের পর এক উদ্যোগ নেওয়ার কথা। ফলে সব মিলে নরেন্দ্র মোদী কিন্তু চাপে পড়ে যান এবং একই সাথে নরেন্দ্র মোদীর সামনে একটা চ্যালেঞ্জ ছিল নতুন একটা আইন আনা, যে আইনে বলা হয়েছে যে আইনে বলা হচ্ছে যে যদি কেউ পেপার লিকেজের সাথে যুক্ত থাকে তাহলে 10 বছর কারাদণ্ড এবং 10 কোটি টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। ফলে এই আইনটা যদি পাশ করাতে হয় বিরোধীদের পার্লামেন্টে আসাও জরুরি। বিরোধীরা একেবারে শর্ত দিয়ে রেখে দিয়েছিল যে ধর্মেন্দ্র প্রধান যদি পদত্যাগ করে তবেই তারা কেবলমাত্র সংসদ সচল রাখবেন, সংসদে আসবেন তারা। এই দ্বিতীয় চাপ। তৃতীয় চাপটা কিন্তু স্বয়ং সংঘ পরিবার থেকে এসেছিল। আপনারা জানেন যে সংঘ প্রধান মোহন ভগবত তিনি পরিষ্কার করে যে ইঙ্গিতটা করেছিলেন, সংঘের থেকে প্রথম দুদিন আগে 48 ঘন্টা আগে বার্তা এসেছিল যে কেন ছাত্রদেরকে পেটানো হলো, আলাপ আলোচনা ছাড়া কেন ছাত্রদেরকে পেটানো হলো, এই কথা প্রথমে সংঘ পরিবার থেকে বলা হচ্ছিল। তার পরবর্তী পর্যায়ে মোহন ভগবত তিনি স্বয়ং বললেন যে জেনজির সাথে সংবেদনশীলভাবে আলোচনা করতে হবে, কথা বলতে হবে, তাদের মন বুঝতে হবে, তাদেরকে বুঝিয়ে বলতে হবে। ইঙ্গিতটা সরাসরি নরেন্দ্র মোদীর প্রতি ছিল, তার সরকারের প্রতি ছিল। মোহন ভগবত সরাসরি এই জেনজির যে আন্দোলন, সেই আন্দোলনের বিরোধিতা করেননি, বরঞ্চ সরকার কেন লাঠিপেটা করেছে সেই নিয়ে সংঘ পরিবার থেকে প্রশ্ন তোলা হয়েছে। সংঘ পরিবার যারা এই দেশ চালায়, এই সরকার চালায়, তারা কিন্তু তাদের প্রধান মোহন ভগবত যখন বার্তাটা পরিষ্কার দিয়ে দিয়েছে যে জেনজির সাথে আলোচনা করা উচিত ছিল, তাদের সাথে কথা বলা উচিত ছিল, তাদের মন বোঝানো উচিত ছিল, তাদেরকে বুঝিয়ে বলা উচিত ছিল, অর্থাৎ সরাসরি অভিযোগটা কিন্তু নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে গেছে। নরেন্দ্র মোদী জানেন যে মোহন ভগবতকে চটিয়ে বা আরএসএস কে চটিয়ে কিন্তু কিচ্ছু করা যাবে না। ফলে ধর্মেন্দ্র প্রধানের যে পদত্যাগ, এই পদত্যাগের একটিমাত্র কারণ, একটিমাত্র মানে চাপ, সবচেয়ে বড় চাপ, সেটা হলো মোহন ভগবতের চাপ। মোহন ভগবত যে ধরনের ভাবনা ব্যক্ত করেছেন তাতে সরাসরি দায়বদ্ধতা নরেন্দ্র মোদীর কাঁধে আসে পড়ে যে কেন এতদিন চুপ করেছিলেন, কেন মানে জেনজির সাথে কথা বলেননি, কেন ছাত্ররা যারা আন্দোলন ছিল তাদের 22 দিন 23 দিন ধর্নার পরেও তারা কেন তাদের সাথে কথা বলা হয়নি, তাদের মন বোঝার চেষ্টা করা হয়নি। এই বক্তব্যটা যখন পরিষ্কার আরএসএস এর প্রধান মোহন ভগবত জানালেন, পাবলিকলি জানালেন, তারপরে কিন্তু নরেন্দ্র মোদী মন্ত্রিসভার চাপ পড়ে গেল। ফলে তারপরে আর ধর্মেন্দ্র প্রধানকে রেখে বাঁচিয়ে নরেন্দ্র মোদী কিন্তু আর চাইলেন না কোনো কৌশল নিতে। মোদী চেষ্টা করেছিলেন তার মতন করে একদিকে একটা ডায়লগ ওপেন করতে, একাধিকবার তিনি জেপি নাড্ডাকে সামনে রেখে ছাত্রদের সাথে আলোচনায় বসেছিলেন, কিন্তু ছাত্ররা অনড় ছিল ধর্মেন্দ্র প্রধানকে পদত্যাগ করতেই হবে, তবেই তারা এই অবস্থান থেকে সরবেন। বিরোধীরা ঐক্যবদ্ধভাবে পরিষ্কার জানিয়ে দিয়েছিলেন যে সংসদ সচল তখনই হবে যদি ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেন। তারপরেও নরেন্দ্র মোদী কঠোর আইন আনার কথা বলেছিলেন, সোমবার দিন আইন পেশ করবেন সংসদে, কিন্তু সংসদে আইন পেশ করতে গেলে বিরোধীদের সাহায্য দরকার। বিরোধীরা যদি না থাকে এই কি অবস্থায় শূন্য সংসদে, বিরোধী শূন্য সংসদে কিভাবে আইন পাশ করবেন, এই প্রশ্নটা এসেছিল। এবং একই সাথে মোহন ভগবতের বক্তব্যটা যখন আসলো, মোহন ভগবতের বক্তব্যটার পরে কিন্তু দায়টা কিন্তু নরেন্দ্র মোদীর কাঁধে পড়ে গেল। অর্থাৎ কেন তিনি জেনজির সাথে এতদিন আলাপচারিতা করেননি, কেন তাদের মন বোঝার চেষ্টা করেননি, এই বক্তব্যটা যখন স্পষ্ট হয়ে গেল যে মোহন ভগবত ছাত্রদের পাশে আছেন, ছাত্রদের মন বোঝার জন্য আছেন, তারপরে কিন্তু নরেন্দ্র মোদী আর সময় নষ্ট না করে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের বার্তাই দিয়েছেন এবং সেই অনুযায়ী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেছেন। দেখুন, এই পুরো আন্দোলন এটা একটা গণ আন্দোলন ছিল, ছাত্রদের আন্দোলন ছিল। জাতীয়তাবাদী বিরোধী আন্দোলন হলে কেন নরেন্দ্র মোদী সরকার আলাপচারিতায় গেল, কেন মানে ছাত্রদের দাবি অনুসারে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ব্যবস্থা করলো, কেন সংঘ প্রধান মোহন ভগবত ছাত্রদের সাথে আলাপ আলোচনার কথা বললেন, তাদের মন বোঝার কথা বললেন। ফলে যারা এতদিন এই আন্দোলনকে এটাকে দেশ বিরোধী আন্দোলন বলেছে, কেউ ডিপ স্টেটের আন্দোলন যারা বলেছিলেন, তারা অন্যায় করেছেন, অবিচার করেছেন। দয়া করে আগামী দিনে কোনো আন্দোলন হঠাৎ করে
আপনার দাগিয়ে দেওয়ার চেষ্টা করবেন না। যে সমস্ত অধ্যাপক থেকে শুরু করে জার্নালিস্টরা এই আন্দোলনটাকে প্রথম থেকেই একেবারে দেশ বিরোধী আন্দোলন বলে দাগিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন, তারা অন্যায় কাজ করেছিলেন। আজকে আপনি বুঝতে পারছেন তো যে শেষ পর্যন্ত জনগণের চাপের কাছে সুদূর অরুণাচল প্রদেশ থেকে লাক্ষাদ্বীপ পর্যন্ত যে আন্দোলন ছড়িয়ে পড়েছিল, সেই আন্দোলনের কাছে কার্যত মাথা নত করে কিন্তু ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ করতে বাধ্য হলেন। এবং ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের সাথে সাথে আরেকটা বিষয় পরিষ্কার হলো যে দেশের রাজনীতিতে সংঘ পরিবার কিন্তু বা সংঘ প্রধানের বক্তব্য কিন্তু বিরাট ইম্প্যাক্ট, এবং তারাই আসলে দেশ চালায়। নমস্কার, সকলের সাথে সমাজের মাঝে এপি অকপট আছে। সঠিক তথ্য খবর তুলে ধরাই আমাদের একমাত্র কর্তব্য। সত্যনিষ্ঠ খবর দেখতে চোখ রাখুন এপি অকপট নিউজের পর্দায়। আর আপনাদের যদি আমাদের চ্যানেলটি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব ও ফলো করে আমাদের পাশে থাকবেন।